নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি সুজিত কুমার সাহু, সহশিক্ষক, যোধপুর পার্ক বয়েজ স্কুল। আজকে আমার আলোচ্য বিষয় হলো নবম শ্রেণী ইতিহাস, সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। তোমরা ইতিপূর্বে বিশ্বের দুইটি ভয়ঙ্কর ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে পেরেছ। এই দুটি যুদ্ধের ভয়াবহতা, মানব ধ্বংস এবং বিপুল পরিমাণ সম্পদের যে ক্ষতি হয়েছিল সে সম্পর্কে তোমরা আগেই জেনেছ। দুটি বিশ্বযুদ্ধের এ হলো ধ্বংসাত্মক দিক, কিন্তু এই ধ্বংসাত্মক দিকের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠারও প্রচেষ্টা শুরু হয়েছিল এবং সেই শান্তি প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল সে সম্পর্কে আমি আজকে দুটি পর্বে আলোচনা করব। এখন আমি শুরু করছি প্রথম পর্ব। প্রথম পর্বে আমার আলোচ্য বিষয় হচ্ছে জাতিসংঘ, লিগ অফ নেশনস। মানব সভ্যতার ইতিহাসে যুদ্ধের পাশাপাশি শান্তির প্রচেষ্টা সমানভাবে বিরাজিত, কারণ মানুষ কখনোই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকতে পারে না। তাই প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের তাবৎ নেতৃবৃন্দ শান্তি স্থাপনে উদ্যোগী হন। তারই ফলস্বরূপ জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে ওঠে। এবারে আসছি আমি জাতিসংঘের প্রতিষ্ঠা ও গঠনতন্ত্র, ফরমেশন অ্যান্ড স্ট্রাকচার অব দ্য লিগ অফ নেশনস। প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির পর যুদ্ধে অংশগ্রহণকারী বৃহৎ নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক বিরোধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন। এই প্রয়োজনীয়তা থেকে জাতিসংঘ বা লিগ অব নেশনস গড়ে ওঠে। এ ব্যাপারে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন অগ্রণী ভূমিকা নেন, তাই তাকে জাতিসংঘের জনক বলা হয়। তার বিখ্যাত 14 দফা শর্তের শেষ শর্তে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব ছিল। তাকেই মান্যতা দিয়ে জাতিসংঘ গড়ে ওঠে। 14 দফা শর্ত সম্পর্কে পূর্বেই আমি আলোচনা করেছি। সেই 14 দফা শর্তের 14 নম্বর শর্ত ছিল যে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা, এবং এই আন্তর্জাতিক সংগঠনটির নাম দেওয়া হয়েছিল জাতিসংঘ বা লিগ অব নেশন। এবারে আসছি আমরা লিগ অব নেশনের বিষয়বস্তুটা কি, লিগ অব নেশনে কি রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। এটির নাম হচ্ছে লিগ চুক্তিপত্র, লিগ কোভিনেন্ট। প্যারিসের শান্তি সম্মেলনে পরিকল্পনাটি ভালোভাবে বিচার বিবেচনা ও তার নিয়মাবলী রচনার জন্য উড্রো উইলসনের সভাপতিত্বে প্যারিসের শান্তি সম্মেলনে একটি কমিটি গঠিত হয়। এই কমিটি 1919 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের খসড়া সংবিধান প্রস্তুত করে। এখানে খসড়া সংবিধান বলতে যে জাতিসংঘটা কি, এর মধ্যে কি থাকবে, কি কি নিয়ম কানুন থাকবে, এর শৃঙ্খলাটাই বা কীভাবে হবে, কীভাবে জাতিসংঘ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে, যুদ্ধকে এড়িয়ে যাওয়ার কি কি কর্মসূচি গ্রহণ করবে, সব কিছুই কিন্তু এই লিগ চুক্তিপত্রে রয়েছে। এর নাম হলো লিগ কভেনান্ট বা লিগ চুক্তিপত্র। এই চুক্তিপত্রে মোট 26টি ধারা বা অনুচ্ছেদ আছে এবং তাতে লিগের উদ্দেশ্য, গঠনতন্ত্র ও নিয়মাবলী সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে। 1919 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে লিগ প্রতিষ্ঠা হয়। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর যে আয়োজন তৈরি হয়েছিল শান্তি প্রতিষ্ঠার, তারই কার্যকর রূপ হলো 28শে এপ্রিল 1919। আর লিগ অব নেশনস বা জাতিসংঘের প্রথম অধিবেশন বসে 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি।
এই হলো মোটামুটি লীগের চুক্তিপত্র। এবারে আসছি যে লীগ কেন প্রতিষ্ঠা হলো, লীগের উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা আমাদের আগে জানতে হবে। জাতিসংঘের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের পরিবর্তে আপোষ মীমাংসা ও পারস্পরিক সহযোগিতার দ্বারা আন্তর্জাতিক সমস্যার সমাধান করা। দেখো, বিশ্বে মানব সভ্যতার অগ্রগতির যে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, সেখানে দ্বন্দ্ব, যুদ্ধ, হিংসা এগুলো কিন্তু সভ্যতার পাশাপাশি চলতেই থাকে। কিন্তু এই দ্বন্দ্ব, হিংসা কিভাবে নিরসন করা যায়, কিভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যায়, তারও কিন্তু উদ্যোগ নানাভাবে তৈরি হয়েছে এবং সেই উদ্যোগগুলো কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গেই চলছে এবং এই উদ্যোগগুলো ছিল বলেই কিন্তু মানব সভ্যতা এখনও সাফল্যের সঙ্গে টিকে রয়েছে বা এগিয়ে চলেছে এবং মানব সভ্যতার কর্মপদ্ধতি আরও বিস্তৃত ও ব্যাপক আকার লাভ করেছে। তো এই পদ্ধতি মেনে জাতিসংঘ বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও বিশ্ববাসীর নিরাপত্তা রক্ষার উদ্যোগ নেয়। জাতিসংঘের চুক্তিপত্রে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলি প্রতিশ্রুতি দেয় যে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোই হলো কিন্তু জাতিসংঘের মূল উদ্দেশ্য। প্রথম যে উদ্দেশ্যটি হলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে। অর্থাৎ কিভাবে আন্তর্জাতিক শান্তি থাকবে, কিভাবে পারস্পরিক নিরাপত্তা বজায় থাকবে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গড়ে উঠবে। কোনো যুদ্ধ নয়, কোনো হিংসা নয়, কোনো অস্ত্রের আস্ফালন নয়। শান্তির প্রচেষ্টার প্রধান উদ্যোগটাই হলো পারস্পরিক সহযোগিতা। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য, আন্তর্জাতিক আইন, বিধিনিষেধ, আন্তর্জাতিক চুক্তি ও সন্ধির শর্তাদি আন্তরিকভাবে মেনে চলা হবে। ইতিপূর্বে যে সকল আন্তর্জাতিক আইন তৈরি হয়েছে, বিধিনিষেধ তৈরি হয়েছে, নিয়মকানুন তৈরি হয়েছে, আন্তর্জাতিক চুক্তি ও সন্ধি যেগুলো স্বাক্ষরিত হয়েছে, তার যে সকল শর্ত রয়েছে সেগুলো সব আন্তরিকভাবে প্রত্যেকটি সদস্য রাষ্ট্রকে মেনে চলতে হবে, তবেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। 3 নম্বর, মানুষের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে অবহেলিত জাতিসত্তা, নারী, শিশু, শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা, বিশ্ব স্বাস্থ্য ও সেবা কার্য সমাধান করা। এইগুলো ঠিকঠাক পালন না করলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে না। 4 নম্বর, কোনো রাষ্ট্র অন্যায়ভাবে অন্য রাষ্ট্রে আক্রমণ করলে জাতিসংঘের নির্দেশে অন্যান্য সদস্য রাষ্ট্র আক্রমণকারী দেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, প্রয়োজনে সামরিক বলপ্রয়োগ করে বিশ্বে শান্তিকে সুনিশ্চিত করবে। অর্থাৎ জাতিসংঘের সনদেই কিন্তু পরিষ্কার বলা আছে যে পররাষ্ট্র আক্রমণ করা যাবে না। একটি দেশ আরেকটি দেশের উপর কখনোই আক্রমণাত্মক নীতি প্রয়োগ করতে পারবে না এবং যদি কোনো রাষ্ট্র করে থাকে তখন জাতিসংঘ কি করবে? জাতিসংঘ প্রথমে তার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ করবে। অর্থনৈতিক অবরোধ মানে যুদ্ধ নয়, কিন্তু যাতে সে তার ভুল বুঝতে পারে এবং আক্রমণের হাত থেকে সরে আসে। এবং তাতেও কাজ না হলে তখন কিন্তু সামান্য বলপ্রয়োগ বা সামরিক প্রয়োগ করে তাকে ওই কাজ থেকে নিরস্ত করতে হবে। এই 4টি হলো জাতিসংঘের মূল উদ্দেশ্য। এবারে আসছি জাতিসংঘের গঠন। জাতিসংঘের চুক্তিপত্রের 1 নম্বর ধারায় এর সদস্য অর্জন ও বর্জনের নিয়ম রয়েছে। অর্থাৎ কারা কারা সদস্য পদ লাভ করবে বা কাদেরকে সদস্য পদ থেকে বর্জন করা হবে, সেই নিয়ম কানুন জাতিসংঘের চুক্তিপত্রে আমি একটু আগে যেটা বললাম লীগ কভেনান্ট, তার 1 নম্বর ধারায় উল্লেখ রয়েছে। ওই 1 নম্বর ধারায় যা রয়েছে তাতে আমরা জাতিসংঘের যে মূল সদস্য সেটা 2 ধরনের ছিল। 1 আদি বা প্রতিষ্ঠাতা সদস্য, অরিজিনাল মেম্বার্স, আর 2 সাধারণ সদস্য বা নন অরিজিনাল মেম্বার্স। দেখো, মিত্রপক্ষভুক্ত যে সমস্ত দেশগুলি প্রথম দিকে সদস্যপদ গ্রহণ করেছিল সেই সকল দেশগুলিকে প্রাথমিক সদস্য বা আদি সদস্য বা প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য করা হয়। আর বিজিত কোনো রাষ্ট্র মানে যারা পরাজিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, সেই সকল রাষ্ট্র যদি সদস্য হয়
তখন তাদের সাধারণ সদস্য হিসেবে গণ্য করা হতো। 1920 খ্রিস্টাব্দে লীগের প্রথম অধিবেশনে এর সদস্য সংখ্যা ছিল 40, অর্থাৎ 40টি দেশ 1920 খ্রিস্টাব্দে লীগ চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল। পরে দ্বিতীয় শ্রেণীর সদস্য গ্রহণের ফলে এই সংখ্যা বৃদ্ধি পায়। 1932 খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে হয় 55 এবং 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে এর সদস্য সংখ্যা হ্রাস পেয়ে হয় 46। অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বা যুদ্ধের একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই সময় অনেকেই জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে, তার ফলে সদস্য সংখ্যাটা কমে হয় 46। এবারে আসছি জাতিসংঘের বিভিন্ন দপ্তর। দেখো এই সিম্বলটা দেখো, জাতিসংঘের সিম্বল, বিভিন্ন দপ্তর দেখো। প্রথমে আসছি সাধারণ সভা, 2 হচ্ছে লীগ পরিষদ বা কাউন্সিল, 3 সচিবালয়, 4 আন্তর্জাতিক বিচারালয় ও 5 আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। এই 5টি দপ্তর নিয়ে জাতিসংঘ তার কর্মসূচি রূপায়ণ করেছিল। এবারে আসছি আমরা প্রত্যেকটা বিভাগের নিয়মকানুন কাজ কি। তো প্রথমে আসছি সাধারণ সভা বা লীগ অ্যাসেম্বলি। লীগের চুক্তিপত্রে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির প্রতিনিধিদের নিয়ে সাধারণ সভা গঠিত হয়। অর্থাৎ যতজন সদস্য লীগের চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল তারা সবাই হচ্ছে সাধারণ সভার সদস্য। প্রতিটি সদস্য রাষ্ট্র 3 জন করে প্রতিনিধি পাঠানো অধিকারী। অর্থাৎ সাধারণ সভার যখন অধিবেশন বসবে তাহলে প্রত্যেকটি সদস্য দেশ থেকে তারা 3 জন করে প্রতিনিধি পাঠাতে পারে। অর্থাৎ এক একটা দেশ থেকে 3 জন করে প্রতিনিধি সাধারণ সভার মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তখন প্রতিটি রাষ্ট্রের ভোট সংখ্যা একটি। অর্থাৎ একটি দেশ 3 জন সদস্য পাঠালেও যখন ভোটাভুটি হবে তখন তাদের ভোটের অধিকার হচ্ছে একটির বেশি ভোট দেওয়া যাবে না। জেনেভাতে বছরে একবার এই সভার অধিবেশন বসত। এই অধিবেশনে বিশ্ব শান্তি, নিরাপত্তা, রাজনৈতিক সমস্যা, আন্তর্জাতিক বিরোধ, সংখ্যালঘু সমস্যা প্রভৃতি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হতো। লীগের সাধারণ সম্পাদক এই সভার আলোচ্য সূচি স্থির করতেন। অর্থাৎ প্রতি বছর যে জেনেভাতে যখন সভার বার্ষিক অধিবেশন বসবে সেই অধিবেশনে আলোচ্য বিষয়টা কি হবে সেটা লীগের সাধারণ সম্পাদক তিনি স্থির করে দিতেন। কোনো নতুন রাষ্ট্রকে লীগের সদস্য হতে হলে এই সভার 2/3 সদস্যের সমর্থন লাগতো। অর্থাৎ টোটাল যত সদস্য থাকবে তার 2/3 সদস্য যদি সমর্থন করে তখন কোনো দেশকে লীগের সদস্যপদ দেওয়া হতো। এবারে আসছি লীগ পরিষদ বা কাউন্সিল। লীগের কাজকর্ম পরিচালনা করার মূল দায়িত্ব ছিল লীগ পরিষদের হাতে। অর্থাৎ জাতিসংঘের মূল কর্মসূচি রূপায়ণ করত লীগ পরিষদ। 5 জন স্থায়ী ও 4 জন অস্থায়ী মোট 9 জন সদস্য নিয়ে এই সভা গঠিত ছিল। স্থায়ী সদস্য কারা ছিল? ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও জাপান। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্থায়ী সদস্য হিসেবে বিবেচনা করা হয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্যপদ গ্রহণ করেনি বা লীগে অংশগ্রহণ করেনি। পরবর্তীকালে লীগ পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। স্থায়ী সদস্য সংখ্যা হয় 6 এবং অস্থায়ী সদস্য সংখ্যা হয় 9। অর্থাৎ মোট সদস্য হয় 15 জন। তাহলে লীগ পরিষদের মোট সদস্য সংখ্যা 15 হলো। জার্মানি ও সোভিয়েত রাশিয়া নতুন স্থায়ী সদস্য হিসেবে লীগে যোগ দেয়। বছরে অন্তত 3 বার এই পরিষদের অধিবেশন বসতো, মানে 3 বার অধিবেশন তো বসতেই হবে, এর বেশিও হতো। আন্তর্জাতিক সমস্যাবলী নিয়ে আলোচনা ও তার সমাধান, যুদ্ধ বন্ধের উপায় নির্ধারণ, বিশেষ কোনো সমস্যা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান ইত্যাদি এই পরিষদের কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে লীগ পরিষদকে ঐকমত্য হতে হতো। অর্থাৎ লীগ পরিষদের সদস্য যারা
তারা সবাই একমত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারত। এবারে আসছি সচিবালয় বা সেক্রেটারিয়েট। লীগের কার্যাবলী পরিচালনা এবং সাধারণ সভা ও লীগ পরিষদের সিদ্ধান্তগুলি কার্যকর করার জন্য একজন মহাসচিব বা সেক্রেটারি জেনারেলের অধীনে লীগের একটি সচিবালয় বা দপ্তর ছিল। তাকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় সংখ্যক সচিব ও কর্মচারী ছিল। সুইজারল্যান্ডের জেনিভা শহরে লীগের প্রধান কার্যালয়ে অবস্থিত ছিল সচিবালয়। এই যে সুইজারল্যান্ডের ম্যাপ একটা আছে দেখো, এই জেনেভা, এইখানে ছিল লীগের সচিবালয়ের অফিস। মহাসচিব বা সেক্রেটারি জেনারেলের কার্যকাল ছিল 10 বছর। সচিবালয়ের গুরুত্বপূর্ণ বিভাগ ছিল রাজনৈতিক, সংবাদ আদান প্রদান, আইন সংক্রান্ত বিষয়, অর্থনৈতিক বিষয়, যাতায়াত, প্রশাসন এবং সংখ্যালঘু সমস্যা, ম্যান্ডেট, নিরস্ত্রীকরণ, স্বাস্থ্য, সামাজিক সমস্যা এবং আন্তর্জাতিক সংস্থা। লীগের যাবতীয় প্রশাসনিক কাজ পরিচালনা করত সচিবালয়। এছাড়াও সচিবালয়কে নথিপত্র সংরক্ষণ করা, নানা বিষয়ের উপর অনুসন্ধান চালানো, প্রচার বিভাগের দায়িত্ব সামলানো, লীগের সমস্ত বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, বাৎসরিক প্রতিবেদন প্রস্তুত প্রভৃতি কাজ করতে হতো। এই সমস্ত কিছু ছিল লীগের সচিবালয়ের কর্মসূচির বিষয়বস্তু। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রামন্ড আর দ্বিতীয় মহাসচিব ছিলেন জোসেফ এভেনল। এরিক ড্রামন্ডের পর দায়িত্বভার নিয়েছিলেন জোসেফ এভেনল। এবারে আসছি আন্তর্জাতিক বিচারালয়, পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস। জাতিসংঘের চুক্তিপত্র, মানে যেটা লীগ কভেনান্ট বলা হয়, তার 14 নম্বর ধারায় পরিষদের উপর এক স্থায়ী আন্তর্জাতিক বিচারালয় গঠনের দায়িত্ব দেওয়া হয়। বলা হয় 10 সদস্য বিশিষ্ট পরিষদ এই আদালতের পরিকল্পনা গ্রহণ করবে এবং তা রূপায়ণ ঘটাবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী 1922 খ্রিস্টাব্দে 15 জন বিচারপতির সমন্বয়ে আন্তর্জাতিক আদালতটি গড়ে ওঠে। এর প্রধান কার্যালয় ছিল হল্যান্ডের রাজধানী হেগ নগরীতে। হল্যান্ড আগের নাম ছিল, বর্তমান নাম হচ্ছে নেদারল্যান্ড। এই যে ম্যাপে দেখো হেগ শহর, এই হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয়টি গড়ে উঠেছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিচারপতিদের সংগ্রহ করা হতো। তাদের মেয়াদ ছিল 9 বছর, অর্থাৎ একবার আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হলে তারা 9 বছর পর্যন্ত কাজ করে যেতে পারতেন। একাধিক আন্তর্জাতিক বিবাদের মীমাংসার দায়িত্ব পালন করত। এই আদালত আন্তর্জাতিক বিবাদের মীমাংসার জন্য আন্তর্জাতিক আইন, চুক্তি ও বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দিত। সভা ও পরিষদের অনুরোধ মেনে যে কোনো বিষয় বা বিরোধের মীমাংসার পরামর্শ দিত। জাতিসংঘের সদস্যদের মধ্যে বিরোধ মেটানো, এই আদালতের সিদ্ধান্ত কারো কাছে বাধ্যতামূলক ছিল না। অর্থাৎ যে বিষয়গুলো বলা হলো, এই বিষয়গুলোর উপর আন্তর্জাতিক আদালত যে রায় দেবে, সেই সিদ্ধান্ত যে সবাইকে মানতে হবে তা নাও হতে পারে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই আদালতের অস্তিত্ব মূল্যহীন হয়ে পড়ে। এবারে আসছি আন্তর্জাতিক শ্রমিক সংস্থা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। জাতিসংঘের চুক্তিপত্রের, যেটা লীগ কভেনান্ট বলা হচ্ছে, 24 নম্বর ধারা অনুযায়ী এর সদস্য রাষ্ট্রগুলির নাগরিকদের সাহায্যের জন্য আন্তর্জাতিক শ্রমিক সংস্থা গড়ে ওঠে। এর প্রধান কার্যালয় ছিল জেনেভা শহরে। প্রত্যেক সদস্য রাষ্ট্রই এই সংস্থার সভ্য ছিলেন। আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কাজ ছিল শ্রম আইন সম্পর্কিত বিভিন্ন তথ্য জোগাড় ও সেগুলি প্রকাশ করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সংস্থাটি সম্মিলিত জাতিপুঞ্জের এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে স্বীকৃতি পায়। এই যে আমরা 5টা বিভাগ নিয়ে আলোচনা করলাম, এর বাইরেও কিন্তু আরও কিছু সংস্থা ছিল। যেমন এইসব সংস্থা ব্যতীত লীগের অধীনে আরও কিছু সংস্থা ছিল। এগুলির মধ্যে স্থায়ী তত্ত্বাবধায়ক কমিশন, পার্মানেন্ট ম্যান্ডেট কমিশন ও সংখ্যালঘু
সমিতি মাইনরিটিজ কমিটি উল্লেখযোগ্য। এছাড়াও সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগের জন্য আরও কয়েকটি কমিটি গঠিত হয়। এবারে আমরা আসছি শেষ পর্যায়ে, আসছি এই প্রথম পর্বের ম্যান্ডেট কি। প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানি ও তুরস্কের অধীনস্থ রাজ্যগুলি মিত্রশক্তি জাতিসংঘের তত্ত্বাবধানে রাখে। জাতিসংঘ কয়েকটি দেশকে বিশেষ শর্ত মেনে এই সমস্ত রাজ্যগুলির শাসনের অধিকার দেয়। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানি ও তুরস্ক যে সকল দেশগুলি দখল করেছিল মিত্রশক্তি, সেইগুলি জাতিসংঘের তত্ত্বাবধানে কয়েকটি দেশকে তাদের শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তবে তারা নিজেদের ইচ্ছে মতো শাসন কার্য পরিচালনা করতে পারবে না। জাতিসংঘ যে সকল শর্ত বেঁধে দিয়েছিল সেই সকল শর্তের উপর নির্ভর করে তারা কিন্তু কার্যাবলী বা ওই সকল দেশের শাসন কার্য রূপায়ণ করত। এই শাসনকারী দেশগুলিকে বলা হচ্ছে ম্যান্ডেটরি দেশ এবং শাসনাধীন অঞ্চলগুলিকে ম্যান্ডেট নামে পরিচিত হয়। অর্থাৎ যে সকল দেশগুলিকে শাসন করবার অধিকার দেওয়া হয় তাদেরকে বলা হচ্ছে ম্যান্ডেটরি দেশ, আর যারা শাসনাধীন অঞ্চল যেগুলো সেইগুলোকে বলা হচ্ছে ম্যান্ডেট। অর্থাৎ ম্যান্ডেটকে যারা পরিচালনা করত তাদেরকে বলা হচ্ছে ম্যান্ডেটরি। এই হলো আমার প্রথম পর্বের সংক্ষিপ্ত আলোচ্য বিষয়। এরপর আমি দ্বিতীয় পর্বে তোমাদের জাতিপুঞ্জ নিয়ে আলোচনা করব এবং জাতিপুঞ্জের শেষে কিছু সময় সারণী আছে সেগুলোও তোমরা দেখে নিও। ঠিক আছে, আজ এই পর্যন্ত।